আচ্ছা জোরে করতালির মধ্যে দিয়ে এবং একটি অন্যরকম উপহার আমরা কাঞ্চন ব্যানার্জিকে দিচ্ছি। উনি পুষ্পস্তবক দিয়ে মাননীয় মহারাজকে সম্মানিত করা হলো। এরপর করে বহু জীবন বাঁচিয়েছেন। এরপর এনএসএস এর লিখবেন। অনেক ধন্যবাদ যে সংগঠিত করেছে আমাদের ছোট ভাই প্রীতম সরকার। প্রথমেই তাকে ধন্যবাদ জানাই, শেষে হয়তো ধন্যবাদ আগেই বলে দিলাম যদি ভুলে যাই ব্যস্ততায়। তো থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস ইভেন্ট এন্ড সব টিম মেম্বার যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমাদের চেয়ারম্যানকে নমস্কার, বাবু আপনাকে নমস্কার এবং আমাদের নমস্কার এবং অডিয়েন্সে অনেকেই আছেন, অনিন্দ, প্রমিলা এবং অনেক ভাই বন্ধু দাদা সব আছেন, সবাইকে নমস্কার জানাই। এই বইটার নাম হচ্ছে সভ্যতার মন্বন্তর। ইংরেজি বইটার নাম হচ্ছে দি ক্র্যাশ অফ এ সিভিলাইজেশন। ক্র্যাশ মানে লিটারাল ক্র্যাশ। যদি ভাবেন ভারতবর্ষ যে রূপ ছিল, মানে প্রাকৃতিক ভৌগোলিক যে রূপ ছিল, যেটা মাত্র 75 বছর আগে যে রূপ ছিল, সেই রূপ আজকে মাত্র 75 বছর আগে 3 ভাগে ভাগ হয়ে গেছিল ভারতবর্ষ। তারও আগে ভাগ হয়েছিল বালুচিস্তান, সিন্ধ, আফগানিস্তান, এদিকে বার্মা, অল দ্য ইন্দোনেশিয়া অব্দি আমাদের ভারতবর্ষের রূপ ছিল। তো সেই খণ্ডিত ভারতবর্ষ, এটা তো ভৌগোলিক ভাবে খণ্ডিত ভারতবর্ষ, তাকে আমি ক্র্যাশ বলছি। কিন্তু তার থেকে বড় ক্র্যাশ অর্থাৎ দুর্ঘটনা যেটা ঘটেছে, যার জন্য ভারতবর্ষের আজকের এই অবস্থা, তার পিছনে বহু ঐতিহাসিক কারণ রয়েছে। বিভিন্ন বিদেশি শক্তি, বিদেশি আইডিয়া এবং বিদেশি উপনিবেশবাদ কিভাবে ভারতবর্ষকে অন্যভাবে ধ্বংস করেছে ধীরে ধীরে, সেটা আলোচনা, সেটা রিসার্চ করে আমি বইটাতে যতদূর সম্ভব রাখতে চেষ্টা করেছি। দেখুন, ইতিহাস বলা হয় যারা বিজয়ী তাদের লেখা হয় ইতিহাস, এটা বলা হয় সাধারণভাবে, এবং যারা এই বিজয়ী তারা নিজেদের মতো করে ইতিহাস লেখে। কিন্তু ভারতবর্ষ যে এখন বর্তমান ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, তার বিজয়ী কে? তার বিজয়ী আমরা, যে আমরা ইংরেজদের তাড়িয়েছি। তো আমাদের বিজেতাদের ইতিহাস এখনো লেখা হয়নি। এবং এক ধাপ আগিয়ে বলবো, বিজেতারা ইতিহাস লেখে একটু তাদের নিজের মতো করে। আমাদের ভারতবর্ষের মোটো হচ্ছে সত্যমেব জয়তে, ট্রুথ, সত্য। সেই সত্য ইতিহাস ধামা চাপা দেওয়া হয়েছে গেল 75 বছর ধরে। এবং তারও একটা ইতিহাস আছে, কিভাবে ধামা চাপা দেওয়া হলো, কেন দেওয়া হলো এবং তার ফল কি হলো, সেগুলো সব এই বইয়ে পাবেন। আমরা চাই যে প্রকৃত ইতিহাস ফিরে আসুক, মার্কসিস্ট ইতিহাস, ইসলামিক ইতিহাস, এই সমস্ত টাইটেল আছে। আমরা চাই সত্যিকারের ইতিহাস। তার আগে বলে দিই, ইতিহাস আর হিস্ট্রি কিন্তু সেম নয়। হিস্ট্রি হলো যে, মনে আছে HMV রেকর্ড বেরোতো, হিজ মাস্টার্স ভয়েস, HMV। আমরা সেই হিস্ট্রি চাই না, সেই ভিক্টরস হিস্ট্রি চাই না।
আমরা চাই ইতিহাস, যা ঘটেছে, ইতিহাসা যেটা ঘটেছে। তো সেটা করতে গেলে কিছু মানুষের দরকার যারা একটু সাহস নিয়ে এসে বলবে না তুমি ভুল বলেছো। তো আপনারা জানেন জেএনইউ নামক একটি ইউনিভার্সিটি আছে, সেখানে বড় বড় সব ঐতিহাসিক আছেন, রমিলা থাপার, ইরফান হাবিব, বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, শুধু ঐতিহাসিক, মার্কসিস্ট ঐতিহাসিক। ঐতিহাসিক আবার মার্কসিস্ট কি হবে? তার মানে সত্য বলছে না, এর একটা পার্সিয়াল একটা দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসটাকে দেখছে, মার্কসীয় ডায়ালেকটিক্যাল। সেই ইতিহাস সত্যি হতে পারে না, তার মধ্যে কিছু গোজামিল আছে। এবার কেউ যদি ইসলামিক দিক থেকে দেখে, কথায় বলছি যে আমরা ইতিহাস থেকে পুরো বাদ দিয়ে দিচ্ছি একজন মহারাজার নাম, মহারাজা হেমু। এই জন্য কতজন আপনাদের মধ্যে জানেন মহারাজা হেমু আকবরের সৈন্যকে পরাজিত করেছিলেন। উনি শেরশাহের ভাইপোর সঙ্গে ছিলেন, উনি মহারাজা হয়েছিলেন। উনি যতগুলো যুদ্ধে জয় করেছিলেন, ওনার নেতৃত্বে আকবর ততগুলো যুদ্ধে জয় করেন। তার কথা ইতিহাসে লেখা নেই। এইরকম মানে কোন 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 জায়গাতে একটু উল্লেখ আছে। তো এই ইতিহাসটা কে লিখেছে? মোগলদের গ্লোরিফাই করার জন্য যারা ওই দৃষ্টিভঙ্গি থেকে এসছে, এই ইতিহাসটা তারাই লিখেছে। সেটাও পার্সিয়াল ইতিহাস। পৃথ্বীরাজ চৌহান রিসেন্টলি সিনেমা বেরিয়েছে, সম্রাট পৃথ্বীরাজ। এটার কাহিনীটা একটা কাহিনী নেওয়া হয়েছে। যদি দেখেন যে বিভিন্ন গাথা বা ঐতিহাসিক যেগুলো লেখাপত্র আছে পৃথ্বীরাজ চৌহান সম্বন্ধে, তাতে দেখবেন অ্যাটলিস্ট 12টা যুদ্ধে তিনি ঘড়িকে পরাজিত করেছিলেন, 13তম যুদ্ধে তাকে হারতে হয়েছিল, এরকম একটা কাহিনী আছে। আর একটা সূত্রে আমি পেয়েছি 16টা যুদ্ধ হয়েছিল, কিন্তু বেশিরভাগ মুসলিম ঐতিহাসিক সেই সময় বলেছে মাত্র 2টো যুদ্ধ হয়েছিল। ফার্স্ট যুদ্ধে হেরেছিল, সেকেন্ড যুদ্ধে পৃথ্বীরাজকে মেরে ফেলা হয়েছিল। টু গ্লোরিফাই ঘড়ি, ঘড়িকে বড় করার জন্য এটা বলা হয়েছে। যেমন পাকিস্তানে আজকাল ঘড়ি নামে সব অস্ত্র তৈরি হয়, ঘড়ি মামুদ, এরকম একটা ব্যাপার। তো এটা কেন হলো? এটার সূত্রপাত কে করেছিল? তো সেটা আমি বইতে একদম শুরু থেকে দিয়েছি। বইটার ইতিহাস শুরু হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যে যেখানে 3টি আব্রাহামিক রিলিজিয়ন, আমি ধর্ম বলছি না, ধর্মের ডেফিনিশনে এগুলো পড়ে না। আব্রাহামিক রিলিজিয়ন, আমি রিলিজিয়ন কথাটা ইচ্ছা করে ইউজ করছি, বা মত, প্রথমে ইহুদি মত, তারপরে খ্রিস্টান, তারপরে ইসলাম। 3টে মত যখন প্রতিষ্ঠিত হলো একের পর এক, তাদের একটা বিশ্বাস আছে, তাদের একটা ইম্প্যাক্ট আছে। তারা যখন ভারতবর্ষে এলো, জিউসদের তো আমরা আশ্রয় দিয়েছি, তাদেরকে সব জায়গা থেকে তাড়িয়ে দিয়েছিল, একমাত্র ভারতবর্ষে আশ্রয় পেয়েছিল। তাদের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ভারতবর্ষে নেই। কিন্তু বাকি দুজন, যেটা আব্রাহামিক রিলিজিয়ন, প্রথমত ক্রিশ্চিয়ানিটি, তার এফেক্ট আপনারা হয়তো সবাই ভুলে গেছেন। এটা আমি কিন্তু পাবলিকলি বলছি, আমাকে হয়তো গালাগালি কেউ দেবেন। সেন্ট জেভিয়ার্স বলে কোন স্কুলে কেউ পড়েছেন এখানকার? সেন্ট জেভিয়ার্স, ওকে, আমি লাকি। সো কল সেন্ট জেভিয়ার্স, গোয়া ইনকুইজিশন বলে একটা জিনিস ঘটনা ঘটেছিল গোয়াতে, পর্তুগিজের আমলে। গোয়াতে, ওটা ইউরোপে হতো। ইনকুইজিশন মানে হচ্ছে কেউ যদি ক্রিশ্চিয়ানিটির এগেইনস্টে কিছু বলে বা সন্দেহ প্রকাশ করে, তার শাস্তি হবে, তার একটা ট্রায়াল হবে, শাস্তি হবে। এটা হচ্ছে ইনকুইজিশন। তো গোয়াতে কি হয়েছিল, প্রচুর ইহুদি খ্রিস্টান তারা ওখানে চলে গেছিল, এবং হিন্দুরা তো ছিল, মুসলিমরা ছিল। তাদেরকে বলা হলো যে ক্রিশ্চিয়ানিটির উপর প্রথমত কনভার্সন, তারপর যে সন্দেহ করবে, তাদের সব বিচার হবে। কয়েক হাজার গোয়ার হিন্দু এবং মুসলিম জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সেই ইনকুইজিশনের দল। সেই গোয়া ইনকুইজিশনের আহ্বায়ক হলেন সো কল্ড সেন্ট দ্য ডিমন জেভিয়ার্স। সেই জেভিয়ারের মূর্তি ওখানে আছে, আমাদের হিন্দুরা কিন্তু ধূপ ধুনো দিয়ে পুজো টুজো করে। যারা সেন্ট জেভিয়ার্স করেন তারা নিশ্চয়ই একটা ভক্তি থাকবে। এইরকম ইতিহাস যেভাবে আমাদের বানানো হয়েছে, এটা ভারতবর্ষের মানুষের জানার অধিকার রয়েছে, নেই কি? অধিকার আছে কি নেই? সেম থিং, আপনাদের কলকাতার মা নাকি টেরিসা বলে একজন ছিলেন। সেই মায়ের কাহিনীও আমি বইতে লিখেছি, যে তিনি মা রিয়েলি ছিলেন, একটা ব্যবসাদার ছিলেন, সেটাও আমি লিখেছি। আমি একদম খোলাখুলি বলছি, ঢাকছি না। এরকম
আকবর, আলেকজান্ডার দ্য গ্রেট, সবাই বলে আলেকজান্ডার গ্রেট ছিলেন, আকবর দ্য গ্রেটও বলা হয়েছে। আকবর গ্রেট কি জন্য হয়েছিল সেই কারণ খুঁজতে গেলে কিন্তু প্রবলেম আছে। আকবর কিন্তু ঔরঙ্গজেব থেকে খুব কম যেতেন না কাটাকুটিতে, সেই ইতিহাসও আস্তে আস্তে বেরোচ্ছে। এইরকম যেমন ভারতবর্ষের, আমি আগের দিনে যে টকে যেটা বলেছিলাম, ভারতবর্ষের যখন খ্রিস্টাব্দ 1-এ ভারতবর্ষের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা ছিল, যার থেকে সেই দেশের ইকোনমিটা বোঝা যায়, সেটা ছিল প্রায় 40 ভাগ, 37, 37.5 এরকম ছিল। এটা এখন রিসার্চ করে সবাই বের করেছেন। যখন ইংরেজরা চলে গেল 47 সালে, তখন ভারতবর্ষের জিডিপি 3%, 3 ভাগ, 3%। তো এটার কারণ কি? এটা নিয়ে আমি একটু খুঁজতে শুরু করলাম, এই এত বড় একটা ভারতীয় সভ্যতা ছিল, সেটার এই অবস্থা কেন হলো? তখন এই সমস্ত খুঁজে পেলাম। প্রধান তো ভারতবর্ষের এই যে উন্নতির পিছনে নাম্বার 1 ছিল স্বাধীনতা, বাক স্বাধীনতা, বিচারের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, রিসার্চের স্বাধীনতা। একজন যদি বলে যে আমি তোমার মত মানি না, আর একজন যদি বলে তোমার সঙ্গে আমি সহমত নই, ভারতবর্ষে সবার ফ্রিডম ছিল। তার জন্য কি হয়েছিল? লোকেরা ফ্রিলি রিসার্চ করতে পারত। তার জন্য কি হয়েছিল? তক্ষশিলা, নালন্দা, এ ধরনের বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট, সেন্টার্স অফ এক্সেলেন্স তৈরি করা হয়েছিল। সেখান থেকে যে টেকনোলজি, শিক্ষার বিভিন্ন ধরনের নলেজ, টেকনোলজি আসতো, সেই নলেজের যে বিস্তার, তার জন্যই পৃথিবীর আজকের যে মানব সভ্যতা, তার যে পিলারগুলো, মেইন পিলারগুলো, সেগুলো সব দাঁড়িয়ে আছে। দেখুন, একটা সভ্যতার একটা মেজর পিলার হলো গণিত শাস্ত্র। গণিত শাস্ত্র ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছে, ভারতবর্ষের ঋষিমুনিরা এটাকে মানুষের কাছে দিয়েছেন। তার জন্য গবেষণার জায়গা ছিল, সেরকম মেটালার্জি, অ্যাস্ট্রোনমি, আয়ুর্বেদ, যোগ, আপনি বলতে থাকুন, গ্রামার, ভাষা। ইউরোপিয়ান ভাষার তো অর্ধেক শব্দ সংস্কৃতের, আপনারা একটু খোঁজ নিলে দেখবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, হস্ত, হ্যান্ড, নাসিকা, নোজ, জাস্ট ফিট, হার্ট। দেখলে একটু ডিপলি খুঁজলেই বুঝতে পারবেন যে সংস্কৃত থেকে কত শব্দ ইউরোপিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ছড়িয়ে আছে। তো বলার উদ্দেশ্য যে এই যে সভ্যতা, মানব সভ্যতা, তার বড় বড় পিলার গুলো কিন্তু ভারতবর্ষের দেওয়া। তার পিছনে কারণ হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সিটি গুলো ছিল, তক্ষশিলা, নালন্দা। এবার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যদি কেউ উত্তর দিতে পারেন, ভারতবর্ষে কটা ইউনিভার্সিটি ছিল? মানে এই ব্রিটিশরা আসার আগে অবধি কেউ কি জানেন কটা ইউনিভার্সিটি ছিল? তক্ষশিলা, নালন্দা বাদে 25টা হবে। আচ্ছা, 25টা, একটা সংখ্যা পেলাম, 25। আর কেউ? তো আমার রিসার্চ বলছে ওখানে বোধহয় 100-এর উপর ইউনিভার্সিটি ছিল ভারতবর্ষে। তো সব থেকে পুরনো, সব থেকে অজ্ঞাত যে শক্তিপীঠ ইউনিভার্সিটি, সেটা হচ্ছিল সারদা পীঠ, কাশ্মীর। সেটি এখন ওপারে পড়েছে, পিওকেতে আছে, মাত্র 7 কিলোমিটার দূরে। এখানে শঙ্করাচার্য থেকে শুরু করে মাধবাচার্য, কে যাননি ওখানে, নাম করা সমস্ত আমাদের ঋষিমণি, বৈজ্ঞানিক সবাই সারদা পীঠ থেকে লঞ্চ করেছেন অনেক কিছু। তো সেই সারদা পীঠের কথা আমি যদি জিজ্ঞেস করতাম আপনাদের, আমি এটা ইচ্ছা করে জিজ্ঞেস করিনি যে লজ্জা দেবো, সারদা পীঠের কথা আমরা ভুলে গেছি। তো পাল রাজারা, শুধু পাল রাজারা 50টি ইউনিভার্সিটি বানিয়েছিলেন, লিস্ট রেকর্ডের আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, এখনো পর্যন্ত পাইনি, মাত্র কয়েকটা বিক্রমশিলা এবং এরকম কয়েকটা পেয়েছি। তো আমাদের পাওয়ার ছিল এই এডুকেশনাল ইনস্টিটিউট, আর ছিল মন্দির। তার সঙ্গে বেশিরভাগ ইনস্টিটিউশন একটা মন্দির সম্পর্ক ছিল, স্পিরিচুয়াল একটা আলাদা। তো আমরা কখনো সেকুলারিজম আর স্পিরিচুয়ালিটির তফাৎ করি। আমাদের কাছে সব সমান, সবই স্পিরিচুয়াল, সবই পবিত্র, সবই এক ঈশ্বরের অংশ। কখন আমরা এই সেকুলার কথাটা আমরা ভাবিনি। হ্যাঁ, এবার যদি বলতে পারেন বস্তুবাদিতা, আমাদের তো দরকার, মানুষের বাঁচার জন্য অর্থ দরকার, সম্পত্তি দরকার, আমরা কিন্তু ডিনাই করিনি। আমাদের ঋষিমুনিরা বলেছেন ডিনাই করো না, এটা সন্ন্যাসীদের জন্য, গৃহস্থীদের জন্য
অর্থ কাম দুটোই চাই। মোক্ষ লাভ করতে গেলে অর্থ কাম চাই, কিন্তু ধর্মের পথে চলতে হবে। মহারাজ আরো ভালো বেশি বলবেন। তো এই যে সভ্যতা, ম্যানুফ্যাকচারিং, প্রচুর এমন এমন জিনিস ম্যানুফ্যাকচার হতো, এমনকি আলেকজান্ডারের বাবার যে নামটা ফিলিপের কবরে একটা অস্ত্র পাওয়া গেছে, সেটা মেড ইন ইন্ডিয়া। ভারতবর্ষের স্টিল তখনও পর্যন্ত, ব্রিটিশরা আসা পর্যন্ত ভারতবর্ষের স্টিল ছিল বেস্ট। এরকম অনেক কিছু ছিল, মসলিনের কথা শুনেছেন, সিল্কের, আইভরি, মশলা, বহু কিছু, 200টা প্রোডাক্ট ছিল যেটা সারা পৃথিবীতে বিক্রি হতো। তার জন্য ভালো ভালো জাহাজ ছিল, ট্রেড হতো, তার জন্য জিডিপি হতো। যখন ইনভেডাররা এলো, 800 সাল থেকে শুরু হলো ধাক্কা। প্রথমে তারা ভাঙলো মন্দিরগুলো, কারণ মন্দিরে অনেক সম্পদ থাকতো, হিরে জহরত সোনাদানা রাখা থাকতো, ওটা লুট করার প্রধান উদ্দেশ্য ছিল। এবার লুট করতে এসে বইতে ধর্মগ্রন্থ বলি না, পুঁথিতে লেখা আছে যে মূর্তি ভাঙো। এটা ওই 3টে অ্যাব্রাহ্মিক রিলিজনেরই এটা একটা নির্দেশ, মূর্তি রাখা চলবে না, মূর্তি ভাঙতে হবে। সেটা ভারতবর্ষে এলো। তার সঙ্গে ইউনিভার্সিটি গুলো, খিলজি সম্বন্ধে বলা হয়, খিলজিকে একজন জিজ্ঞেস করেছে, আরে এখানে কোনো দেখতো বই টই আছে এত, নালন্দায় গিয়ে দেখতো বইগুলো তার কি লেখা আছে। একজন একটা বই নিয়ে এসে ধরেছে, এটা কি কোরআন? এটা বলছে না, জ্বালাও সব। সমস্ত নালন্দাকে জ্বালিয়ে দেওয়া হলো। 9 তলা উঁচু, প্রায় 3 লক্ষ পুঁথি ছিল, বই ছিল, যেটা হাজার হাজার বছরের ধরে মানে হাজার বলবো না, শত শত বছরের জোগাড় করা নলেজ সেখানে ছিল। এমন ভাবে সেখানে আগুন জ্বলেছিল নাকি 3 মাস ধরে ধোঁয়া বেরিয়েছিল। এই ইতিহাসগুলো কেন আমাদের ইতিহাস বই নেই? তাহলে তো খিলজির উপর ঘা পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর বলবে, না না, খিলজি এসব করেনি, খিলজি গেছিল লুট করতে, বইটাই পড়ায়নি। এই যে ইতিহাসের মিথ্যাকরণ, এইটাকে বের করার উদ্দেশ্যে এই বই লেখা। এটা একটা প্রথম প্রয়াস, এবং আশা করি আপনারা বইটা পড়বেন। পড়ার পর যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিরেক্টলি জানাবেন আমাকে, কোনো ফিডব্যাক থাকে। এবং আমি ঐতিহাসিকদের অনুরোধ করবো, যদি কেউ থাকেন বা যারা শুনবেন আমার কথা, যে আপনারা একটু নিরপেক্ষ হন। আপনারা কেরিয়ার ছেড়ে একটু দেশের কথা ভাবুন, সত্যের কথা ভাবুন। কেরিয়ার তো আছেই, তো থাকবেই। তো এইটাই মেইন এই বইয়ের বক্তব্য। কিন্তু শেষ কথা হলো যে নতুন জেনারেশন যারা ভারতীয়, তারা জানে না ইতিহাস, শুধু নয়, তারা নির্লিপ্ত। বললেও বলবে আজ ঠিক আছে, ইতিহাস পড়ে আর কি হবে, তো পুরোনো দিনের কথা জেনে কি হবে। কিন্তু এটাই আমার শেষ কথা আজকে এখানে, যে হিস্ট্রি রিপিট হয়। হিস্ট্রি রিপিট হয় যদি না আমরা কিছু বলি, হিস্ট্রিকে না জানি। অ্যাকচুয়ালি হিস্ট্রি রিপিট হচ্ছে এখনই। পাশের রাজ্য বাংলাদেশে যান, সেখানে মাইনরিটি হিন্দু বুদ্ধিস্টের সংখ্যা কত ছিল পাকিস্তানের সময়, এখন কত আছে আপনারা জানেন না, হয়তো 10%-এর নিচে। পাকিস্তান তো নেই। আফগানিস্তানে 0 হিন্দু। বুদ্ধিস্টদের ওটা একটা সেন্টার ছিল, আর বুদ্ধিস্টরা ছিলেন সব থেকে টলারেন্ট মানুষ। বামিয়ান বুদ্ধ যে মূর্তিটা ছিল, 2টো মূর্তি, আমরা তো ছবিতে এখন এই প্রজন্মে দেখেছি সাদা 2টো পাথরের মূর্তি। ওই মূর্তির উপর যে পেইন্টিং ছিল, গান্ধার আর্টের পেইন্টিং, সেই পেইন্টিংটা নাকি 5 কিলোমিটার দূর থেকে দেখা যেত, এই বামিয়ান মূর্তি। এবং ওখানে আরো অনেক কিছু পেইন্টিং ছিল, ওখানে বুদ্ধিস্ট মঙ্করা ওখানে সাধনা করতেন। কোথায় চলে গেছে? আমাদের চোখের সামনে বামিয়ান মূর্তি ভাঙানো হলো, এটা এই কিছুদিন আগে। সো হিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি সেম থিং ইজ হ্যাপেনিং এভরি ডে। তো আমাদের কি করণীয় সেটা আমাকে বলতে হবে না নিশ্চয়ই। আপনারা ভাববেন, প্রথমে আমাদের জানা দরকার যে কি ঘটেছে, তারপরে আসবে যে কি করা যায়, তারপরে নতুন যারা প্রজন্মের ঐতিহাসিক, তারা সত্যিকারের সত্য উদ্ঘাটনের জন্য লিখবেন, এই আশা করি। এবং যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা এই যে ঐতিহাসিক চেতনাটা যাতে আসে। আমাকে সেদিন জিজ্ঞেস করা হচ্ছিল যে ইতিহাস কেন পড়বে লোকে, এরকম একটা কোয়েশ্চেন সবার মনে থাকে, কেন পুরোনো দিনের ইতিহাস জেনে লাভ আছে?
প্রথমত গৌরব একটা আসে, ও আমার পূর্বপুরুষ এরকম ছিল না, এরা করে গেছেন এত কিছু, গণিত দিয়ে গেছেন, নাম্বার সিস্টেম দিয়ে গেছেন, এটা গর্বের বিষয়। কিন্তু সেখানে পড়ে থাকলে হবে না। অতীত যা হয়ে গেছে অতীত, তাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, বা বাড়াতেও পারবো না, কমাতে পারবো না। কিন্তু ভবিষ্যৎটা আরো উজ্জ্বল করতে পারি যদি জানি অতীতে আমরা এত গৌরবময় ছিলাম, আরো বেশি গৌরবময় করতে পারি যদি আমরা এটাকে মাথায় নিই যে এটা আমাদের দেশ, এটা আমাদের কর্তব্য। শুধু একটা ভালো চাকরি, গাড়ি, বাড়ি এর বাইরে যদি আমরা একটু চিন্তা করি, সেই জন্য বইয়ের প্রথমেই লিখেছি আমাদের কতগুলি ঋণ আছে। ঋণ মানে ডেট, মানে ধার বলে ঠিক ঠিক হয় না, মহারাজ বলতে পারবেন বেটার। ঋণ হচ্ছে যে আমরা যে কটা ইনস্টিটিউট আছে, যেমন ঋষিহুল, ঋষিদের একটা ইনস্টিটিউট, নলেজ ইনস্টিটিউট, তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যা কিছু করণীয়, সেটাই হচ্ছে ঋষি ঋণ। শুধুমাত্র মহারাজদের চরণ স্পর্শ করলেই হবে না, কি করে ইনস্টিটিউট গুলোকে বাঁচিয়ে রাখা যাবে, ফ্লারিশ করানো যাবে, সেটা হচ্ছে ঋষি ঋণের কাজ। কিন্তু তার থেকে বেশি বড় ঋণ হচ্ছে নৃঋণ, যেটা সাধারণভাবে বলাটা হয় না। মানুষের প্রতি ঋণ, আমাদের সমাজের প্রতি ঋণ। তার জন্য কি কর্তব্য আমাদের? তো শুধু গাড়ি বাড়ি, আমার সচ্ছলতা যদি হয়েই গেল, শুধু যদি নিয়েই যাব, ওখানে থাকবে কারণ আমি যদি বইগুলো সব একটা একটা করে নিয়ে নিই, ওই বই তো আর নেওয়ার জন্য ভবিষ্যতে মানুষ থাকবে না। সভ্যতার ইতিহাস আর কাঞ্চনবাবু সভ্যতার মন্বন্তর। মন্বন্তর, মানে ইতিহাসেরই মন্বন্তর। আর কাঞ্চনবাবু আচ্ছা, কিভাবে এক হলো, কোথা থেকে শুরু হলো? শুরু হলো, আমি তো বিদেশে আছি অনেক বছর। 1985 সালে আমি আমেরিকায় যাই, তারপর থেকে আছি ওখানেই। এবার আমেরিকার যে জৌলুস বলুন, প্রসপারিটি বলুন, সেটা তো আমি ভোগ করছি। তো ওইটা দেখার সময় আমি দেখতাম ভারতবর্ষে কবে হবে এরকম একটা, ভারতবর্ষে কতদিন লাগবে এরকম স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা হবে, সেটা ভাবতে ভাবতে মনে হলো যে ভারতবর্ষে এই অবস্থা কেন হলো। আমি শুনেছি ভারতবর্ষ খুব উন্নত দেশ ছিল, কেন এইরকম অবস্থা হলো ভারতবর্ষে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে রিসার্চটা শুরু করেছিলাম 3 বছর আগে, তার বহিঃপ্রকাশ এই বইটি। আমি প্রায় 1800 পাতা লিখেছি। এটা ফার্স্ট পার্ট, 500 পাতার মতো। তো আরও পরে আসছে আরও অনেক। নেতাজি সম্পর্কে তো অনেক ইতিহাস আমাদের একেবারেই অজানা, যেগুলো হয়তো ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আপনার বইতে তো অনেকটাই স্থান পেয়েছে শুনলাম। এবার আপনি সেই সকল ইতিহাসগুলো কিভাবে আহরণ করলেন, সংগ্রহ করলেন, আর কিভাবে আমাদের ব্যাখ্যা করছেন? অ্যাকচুয়ালি নেতাজির সম্বন্ধে আমার লেখা এখানে কমই আছে। আমি ভবিষ্যতে কোনো একটা বই আমি আরও বেশি লিখব। এখানে যেহেতু আমরা সবাই নেতাজির মোটামুটি 45 সাল অবধি ওনার যে কার্যকলাপ মোটামুটি আমরা জানি, তারপরে সিনেমা, নতুন সিরিয়াল বেরিয়েছে একতা কাপুরের, ওইগুলো থেকেও অনেক কিছু আমরা জেনেছি। প্রসেনজিৎ একটা সিনেমা করেছে গুমনানি বাবা, তার থেকেও কিছু জেনেছি। তো ওইগুলো আমি এই বইয়ে রাখিনি, কিন্তু যেটা বিশেষভাবে নেতাজির অবদান যেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যে নেতাজির জন্যই যে মেইনলি ভারত স্বাধীন হয়েছে, সেইটাকেই ভুলিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আমি বিশদভাবে উল্লেখ করেছি। আর একটা সবথেকে দুঃখের বিষয়, আজাদ হিন্দ ফৌজের যারা সৈনিক ছিলেন তাদেরকে ট্রায়ালের জন্য ইংরেজরা নিয়ে এলো বিভিন্ন দেশ থেকে, বার্মা থেকে, সিঙ্গাপুর থেকে। তাদের কতজনের অ্যাকচুয়াল ট্রায়াল হয়েছিল, কতজন বেঁচেছিলেন, আর কতজনকে মারা হয়েছিল। রাত্রির অন্ধকারে লাইন আপ করে আমাদের যে ব্যারাকপুরের যে ওখানে ছিল, ব্যারাকপুরের যে সৈন্য, মানে কি বলে ওটাকে, মঙ্গল পাণ্ডে না, ব্যারাকপুরের যে, আপনার শুনেছেন কখনো? জালিয়ানওয়ালাবাগ? না, এটা আইএনএ ব্যারাকপুরের কাছে। হ্যাঁ, এটা আমি বলছি আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের, ফেরত সৈন্যদের, যাদের যুদ্ধবন্দী করা হয়েছিল। এরকম অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছিল আইএনএর। এর ইতিহাস কিন্তু আমরা ভারতবর্ষ লোকেরা না, জানি। আপনি যে কাণ্ডটা বললেন এটা হ্যাঁ আমার জানা আছে, সেটা নিয়ে আমরা কাজ করেছি। সেটা বলছি আপনাকে, খুব ভালো। বারাকপুর নীলগঞ্জ রোড, নীলগঞ্জ, ওকে। নীলগঞ্জ রোডে একটি জায়গা ছিল যেখানে ঘর বন্দি করে সবাইকে মারা হয়েছিল, এবং মারার পর বহু বছর ওই অবস্থায় পড়েছিল। এখন সেই অঞ্চলে আমাদের সরকারের একটা স্মৃতিফলক বসানো হয়েছে। শুধু স্মৃতিফলক আছে, That's it. আর কিছু নেই। আমি জানি। এবং সেই জায়গায় এখন আমাদের জুট কর্পোরেশনের একটা ট্রেনিং সেন্টার, সেটাও আমি দেখেছি।
নীলগঞ্জ এটা রোড। হ্যাঁ, আমি আমি খুবই খুশি যে অ্যাটলিস্ট কেউ এটাকে জানেন এবং আমি প্রকাশ জানি এবং করেছেন। আমাদের কাগজে এটা নিয়ে থরলি লেখাও হয়েছে। বাহ। এবং বাংলাদেশের কয়েক জায়গায় ওই রকমই ক্যাম্প ছিল, সেখানেও এরকম। তো এইরকম ধরনের শত শত ঘটনা ঘটেছে, তার মধ্যে যেগুলো খুবই সিগনিফিক্যান্ট সেগুলো আমি এখানে লিখেছি এই বইতে। আমার একটা খুব বড় প্রশ্ন, যে প্রশ্নটা আমি অনেক দিন ধরে এবং এই প্রশ্নটা নিয়ে আমরা একটা কাজ করছি আগামী দিনে, সে প্রশ্নটা হচ্ছে আমাদের ভারতবর্ষের টাকায় গান্ধী কেন, অন্য কেউ নয় কেন? এবং এখন যে কথাগুলো উঠছে, রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারেন অথবা নেতাজি আসতে পারেন, এই বিষয়টা নিয়ে আমরা একটা কাজ করছি, আমাদের রিসার্চ ওয়ার্ক চলছে। আচ্ছা আচ্ছা, আমরা খুব শিগগিরই এটাকে পাবলিশ করব আমাদের কাগজে। খুব ভালো। রিসার্চটার কি উদ্দেশ্য, কি কেন এটা কারণটা হচ্ছে, আমি বলে দিই আপনাকে, হ্যাঁ। কারেন্সি। এই কারেন্সিটা কোত্থেকে এসছে, আস্তে আস্তে কেন টাকা, এবং সেই বিষয়টা আমাদের অনেকেরই অজানা। তারপরে আমরা আজকে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে বিটকয়েন। হ্যাঁ আমরা চলে গেছি অলরেডি, বিটকয়েনে ঢুকে গেছি, মানে যেটা আপনার অনলাইন কারেন্সিতে। হ্যাঁ হ্যাঁ। এবং সেইটা আস্তে আস্তে কোথায় যাবে বা কোথায় যেতে চলেছে করছি এটা। তো আমি এই এই বিষয়ে বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানি। আমার খুব একটা এই সম্বন্ধে জ্ঞান নেই যে অ্যাকচুয়ালি কারেন্সির ইতিহাসটা কী। যেমন কেউ একজন প্রশ্ন করেছিলেন শুধু গান্ধীজির ছবি কেন, তো এটা নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। ওনার ইচ্ছা আছে এবার পাল্টাবে, এবং আমার মনে হয় যত শুনছি যে রানা প্রতাপের ছবি প্রথম টাকাতে আসবে, নেতাজির ছবি আসারও সম্ভাবনা আছে। কিন্তু কিছু বোধহয় কনস্টিটিউশনাল ব্যাপার আছে, সেটাকে আমি জানি না, ঠিক কারেকশন হয়তো করতে হতে পারে। সেটা আপনারা রিসার্চ করছেন, আমি একটু আপনার কাছে জানবো। নিশ্চয়ই হ্যাঁ, আছে, আমার কাছে সব রিসার্চ ওয়ার্কই আছে। তাহলে দিলে আমরা ভালো হয়, করছি। তাহলে আমরা নিশ্চয়ই দেব। আমরা সেন্টারে নিশ্চয়ই দেব। দাবি করতে পারি। নিশ্চয়ই দেবো। আর একটা কাজও আমরা করেছি, আমি জাস্ট একটুখানি বলে নিই, সেটা হচ্ছে ইলেকট্রিক যে বাসগুলো এসছে আমাদের এখানে এখন, এটারও একটা ইতিহাস আছে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কেউ কাজ করেনি, কোনো কাগজ বা কোনো কিছু করেনি, কিন্তু আমরা 2-3টে কিস্তিতে আমরা ইলেকট্রিক বাস বা ইলেকট্রিক এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা একটা কাজ করেছি। বাহ। যদি আপনার কোনো কাজে লাগে আমরা আছি। না, আমি এটা যদি আমাকে ডিটেলস পাঠান নিশ্চয়ই পাঠাবো। তো এগুলো তো আমরা রেকর্ড এটাও করা কিন্তু উচিত। ইতিহাস, এটা আমাদের হ্যাঁ, বর্তমান দিনের আমরা ভুলে মানুষদের গেছি। বা শিশুদের জানাটা হ্যাঁ, প্রয়োজন। ভুলে গেছি আমরা। তারা কেন তো- ইলেকট্রিক বাসে উঠছে জানে না। তো আমার নেক্সট কোনো একটা বইয়ে হয়তো এগুলোর আপনি আমি লিখবো। দেবো আপনাকে হ্যাঁ, থরলি, পুরো হ্যাঁ। ইতিহাস আমার কাছে আছে, মানে কবে থেকে কোথা থেকে কি এসছে, হ্যাঁ। এবং বর্তমান কি এসছে, বাহ, খুব ভালো। এবং কোথায় প্রথম বাস ইলেকট্রিক বাস তো চালু হয়েছে। আমাকে পাঠাবেন, পড়বো। ঠিক আছে। আপনি আরেকটা জিনিস বলুন, এই সভ্যতার ইতিহাসে এই বইটাতে কটা অধ্যায় রাখলো? 11টা চ্যাপ্টার আছে। 11টা অধ্যায় হ্যাঁ, আছে। হ্যাঁ। কি কি একটুখানি যদি বলেন। আমি শুরু করেছি মধ্যপ্রাচ্যের ইতিহাস দিয়ে, ওখানে জরথুস্ট্র, তারপরে যেগুলো জুদাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, তার জন্ম এবং বৃত্তান্ত। সেকেন্ড চ্যাপ্টারে ক্রিশ্চিয়ানিটি ভারতবর্ষে এলো, তার ফলাফল কী হলো, তার ইম্প্যাক্ট। তারপরে ইসলামের ওপর, ইসলামিক ইনভেশন অ্যান্ড ইসলামের ওপর 2টো চ্যাপ্টার আছে। এইভাবে আস্তে আস্তে একটা পুরো চ্যাপ্টার আছে যেটা যে হারিয়ে যাওয়া ইউনিভার্সিটিস যেগুলো ছিল, শিক্ষা মহাবিদ্যালয় ভারতবর্ষের, তার মধ্যে 19টাকে আমি জোগাড় করতে পেরেছি। নালন্দা তক্ষশিলার বাইরে সেগুলোর বিস্তারিত বিবরণ আছে, এবং আস্তে আস্তে আমি এক্স্যাক্ট চ্যাপ্টারগুলোর সিকোয়েন্স মনে নেই, আস্তে আস্তে আমি চলে এসেছি যে স্বাধীনতার সময়কার একটা চ্যাপ্টার, যেটা অজানা চ্যাপ্টার। আমি তো এমনি রেগুলার গান্ধীজি, অসহযোগ, এগুলো সব জানি। আপনি কি ভাবছেন আগামী দিনে এটাকে পাঠ্য হিসেবে আনবার? ডেফিনেটলি এই তথ্যগুলো সেটা কিভাবে শুধু এগোবে? এটা প্রথমত ICHR, যেটা হিস্টোরিক্যাল রিসার্চ, যেটা একটা আমাদের ইনস্টিটিউট আছে, ওখানটা যখন ওনারা নিউট্রালি ইতিহাসটাকে আবার ইন্ট্রোডিউস করবেন, অনলি তখনই আমরা বুঝবো যে এটা এক ধাপ। নেক্সট স্টেপ হচ্ছে যারা কারিকুলাম লেখার দায়িত্ব যাদের উপর দেওয়া, ওই ICHRও আছে, তারা যখন এটাকে অ্যাকসেপ্ট করবেন, সেটা হচ্ছে না। মানে আপনি কি ভাবছেন যে ইতিহাসটাকে পাল্টানোর দরকার? মানে মানুষের মনে যে ইতিহাসটা গেঁথে গেছে, দরকার। যেটা মিথ্যে, হ্যাঁ। সেইটাকে কি সত্যি উদ্ঘাটন করে মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার, এটা তো এর জন্যই কি আপনার এই বইটা? এটা তো কোনো প্রশ্নই না। এই হ্যাঁ, সত্য জানার অধিকার প্রত্যেক নাগরিকের আছে, এবং সত্যকে চেপে রাখা হয়েছে, সেটা তো দুর্ভাগ্যজনক এবং এটা অন্যায়।
এবং অবিচার। এটা তো সত্য বেরিয়ে আসতেই হবে। যারা আমাদের আপনাদের খবরটা শুনবে, হ্যাঁ ওয়েবসাইট বলুন বা ফেসবুক বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, হ্যাঁ তাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা বইটা পাবো কোথায়, বইটা কিভাবে পাবো? হ্যাঁ, প্রথমত আমার ওয়েবসাইট হচ্ছে authorkanchan.com। সেখানে গেলে ডিটেলস আছে বইয়ের সম্বন্ধে এবং আমার সম্বন্ধে এবং কোথায় বই পাওয়া যায়। অ্যামাজন এবং ফ্লিপকার্ট দুটোতেই ইংরেজি বইটা এই মুহূর্তে অলরেডি পাওয়া যাচ্ছে এবং আশা করছি কাল বা পরশু থেকে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে বাংলাটাও আসবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটা ভালো জিনিস পেলাম, এটাই বলতে পারি। আশা করি। আপনি কি মনে করেন একজন অথর হিসেবে যে বইটা সম্পর্কে, বইটার ভবিষ্যৎ নিয়ে? দেখুন, বইটা বিতর্কিত হবে আমি জানি, কারণ অনেক তথ্য এমন আছে যেগুলো বর্তমান ইতিহাস সেগুলো লেখেনি বা চাপা দিয়ে রেখেছিল, সেগুলো বেরিয়ে আসছে। তার জন্যে অনেক কিছু তর্ক বিতর্ক শুরু হবে। আশা করছি আপনাদের মতো মিডিয়া এটাকে তুলে ধরবেন, তর্ক হোক, তর্কের মাধ্যমে আমাদের বেরিয়ে আসবে সত্য। এবং তর্কেও কারো কোনো মনে হয় যে এই তথ্যটা আমার ঠিক নেই বইটাতে, আমাকে জানান, আমি দেখব এটা সত্যি ফ্যাক্টটা কি। যেমন আমাকে কিছুদিন আগে একজন চ্যালেঞ্জ চালিয়েছিলেন, আমার একটা অনলাইনে টক ছিল যে ইরানে উইলিয়াম জোন্স যিনি ইন্ডোলজিস্ট ছিলেন, উনি বলেছেন ওনার লেখাতে যে ইরানকে হিন্দু রাজা শাসন করতো। তো আমাকে একজন চ্যালেঞ্জ জানিয়ে, এটা আমি তো কখনো শুনিনি। আমরা দেখুন, শোনেনি মানে আমার তো কাজই হলো এইটা। তো উইলিয়াম জোন্সের যে কমপ্লিট ওয়ার্কস আছে সেটা খুঁজলেই যে কেউ খুঁজে পেয়ে যাবে, অনলাইনে পাওয়া যাচ্ছে এখন। তো তিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন কোন পাতায় আছে, কোন চ্যাপ্টারে। আমি দেখুন না, আমি তো আপনাকে বইটার নাম বলে দিলাম, তো একটু নিজেকেও খাটতে হবে। যারা প্রশ্ন করবেন নিজেদের রিসার্চ করে নিয়ে তারপর আমার কাছে আসুন, আমার ভুল হলে আমি কারেক্ট করব। আমার তো উদ্দেশ্য সত্য উদ্ঘাটন। আমি একজন কম্পিউটার সায়েন্সের লোক, আমার কাজই হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা। এইটুকু। প্রধানমন্ত্রীর হাত দিয়ে বইটা উদ্বোধন হয়েছে দিল্লিতে, এটা বাংলায় রাজ্যপালের হাত দিয়ে বইটি উদ্বোধন হয়েছে। আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে, আপনি কতটা অনুপ্রাণিত হয়েছেন এবং আপনি তাদের কাছ থেকে কি মতামত পেলেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেক দিন থেকেই চেনে। আমি আগের যে লেখালেখি করতাম সেটা ওনার পরিচয় ছিল। আমার একটা ম্যাগাজিন ছিল নিউ গ্লোবাল ইন্ডিয়ান বলে। তো উনি জানেন যে আমি কি যেটা লিখবো সেটা একটা মূল্য থাকবে। তো উনি আমাকে উৎসাহ দিয়েছেন যে লিখে যাও, আরও লেখো। আমি যখন ওনাকে বইটা দিয়েছিলাম, ওনার পড়ার সুযোগ হয়নি, আশা করি উনি পড়বেন, এমন বলেছেন পড়বেন। দ্বিতীয়ত, রাজ্যপাল আজকে খুবই প্রশংসা করেছেন, উনি বইটা পড়েছেন মনে হলো। রাজ্যপাল খুবই প্রশংসা করেছেন এবং আশা করি উনিও বলেছেন কিভাবে আমি সাহায্য করতে পারি বইটা যাতে সবার কাছে পৌঁছায়, সেটা তো আমি আশা করি। এবং সবথেকে ভাইস চ্যান্সেলর যোগেশ সিং, তিনি এসেছিলেন দিল্লি প্রোগ্রামে। তিনি বলেছেন যে এই বইটা আমি দিল্লি ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে কপি দেবো। তো এটা একটা বড় একটা পাওয়া। এইটাই এখন তাকিয়ে আছি যে আপনারা সবাই যারা শুনছেন বইটা অনলাইনে গিয়ে কিনুন এবং ফিডব্যাক দিন এবং অন্যদেরও পড়ান, বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যাতে পড়ে, তাদের জন্যই মেনলি বইটা লেখা। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ। বক্তব্য আমরা শুনলাম এতক্ষণ ধরে, তো অনেক কিছু মনের মধ্যে বিস্ফোরণ ঘটালো ওনার কথা শুনে এবং অনেক প্রশ্নও এলো। একজন প্রশ্ন করেছেন, ওনার মতন আমার মনেও এবং হয়তো এখানে উপস্থিত অনেকের মনেও এই প্রশ্নগুলো আসবে যে তাহলে আমরা এতদিন যা জানতাম তা কি ভুল? বিশেষ করে যে ভারতবর্ষের ইতিহাস আমরা পড়ে অন্তত বড় হয়েছি স্কুলে বা কলেজে, কাঞ্চন ব্যানার্জি মহাশয়ের এই বই প্রমাণ করছে যে সেই ইতিহাসটা আমাদের উপর চাপিয়ে দেওয়া। আসলে সেটা ইতিহাস নয়, আমাদেরই ইতিহাস নয়, এটা কিন্তু ঘটনা। আমরা যখন একটু বড় হয়েছি তখন কিন্তু আমাদের মনে সবসময় এই প্রশ্নটা এসেছে যে তাহলে কি মোগলরাই সবকিছু ছিল? হিন্দু রাজারা কোথায়? হিন্দু আজকে কথা বেশি করে এ প্রজন্ম জানছে পৃথ্বীরাজ সিনেমাটা দেখে। আমাদের সিনেমা দেখে বেশি করে আমরা মানে এই প্রজন্ম বেশি অ্যাওয়্যার হচ্ছে
কিন্তু সত্যিকারের ইতিহাস কি, পৃথ্বীরাজ চৌহানকে বা তার আগে আরো যাদের নিয়ে অনেক ছবি হয়েছে, পদ্মিনী অমুক তমুক না, সেই ইতিহাসগুলো কিন্তু আমাদের মধ্যে অতটা পেনিট্রেট করা হয়নি কখনোই। তাহলে দোষটা কার? দোষটা কিন্তু খানিকটা আমাদেরও। আমাদের যারা হিন্দু পদে ছিলেন বা যারা রেসপন্সিবল পার্সন ছিলেন, তারাও কিন্তু খুব একটা আগে ইনিশিয়েটিভ নেননি যে ওই ইতিহাসটা যাতে আমরা জানি। আমাদের কি শেখানো হয়েছে, আমাদের কি পড়ানো হয়েছে, বাবর কে ছিল, অমুক কে ছিল, তাজমহল মুমতাজের জন্য বানিয়েছিলেন শাহজাহান, এগুলোই তো আমরা জেনেছি। কিন্তু স্যার যে কথাটা আমাদের বললেন যে তাজমহলটা বানানোই হয়নি, তাজমহল আগে থেকে ছিল, বা কুতুব মিনারের ইতিহাস বা জিটি রোডের ইতিহাস, এগুলো কিন্তু সত্যি এক একটা বিস্ফোরক কথা আমাদের কাছে। এবং আজকের প্রজন্ম যদি জানে, এবং আজকের প্রজন্ম এমনি বললে শুনবে না, আপনারা সবাই খুব ভালো করে জানেন আজকের প্রজন্ম অথেন্টিসিটি চায়। তারা বলবে প্রমাণ করুন, প্রমাণ করুন। আপনি যে কথাটা বলছেন তাজমহল যে শাহজাহান বানায়নি, ওটা যে রাজা জয় সিং এর বাগান বাড়ি ছিল, বা তার প্রাসাদ ছিল, বা সেখানে শিব মন্দির ছিল, আপনি প্রমাণ করুন। আমি তো গুগল করে এটা পাচ্ছি না, বলবে তো? সুতরাং স্যার আপনি বইটা লিখেছেন, খুব ভালো কথা, আমরা সবাই পড়বো, এবং আপনার বইটা পড়ার পরেই কিন্তু আপনাকে প্রশ্ন করব, তার আগে করব না। কারণ আপনি যখন লিখেছেন একটা জিনিস, তখন আপনি একেবারে অথেন্টিসিটি ছাড়া লিখেছেন, এই কথাটা অন্তত আমি বিশ্বাস করি না। কারণ আপনি একজন রেসপন্সিবল পারসন, রেসপন্সিবল ভারতীয়। সুতরাং আপনি যদি কিছু লিখে থাকেন, ডেফিনেটলি এটা অথেন্টিসিটি থাকবে। তো এখানে যারা এসেছেন তাদের মনেও আমার মতন অনেক প্রশ্ন। তো চলুন আমরা বইটা পড়ি, বইটা পড়ে আমরা কোথাও যদি আমাদের সংশয় তৈরি হয়, আমরা ডেফিনেটলি ডিরেক্ট অ্যাটাক করবো কাঞ্চন বাবুকে। কিন্তু আমাদের সকলের তরফ থেকে ওনার জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ, বন্দে মাতরম। हमें अपने आप पर कभी विश्वास रहा ही नहीं। प्राचीन काल से जो हमारी भारतीय सभ्यता थी, उसको कुछ ब्रिटिश टाइम में और कुछ मुगल काल में इस कदर मानसिक पटल पे डाला गया कि हमारे जो फादर या ग्रैंडफादर थे या फोर फादर कह सकते हैं, कि हमने विश्वास ही नहीं किया कि ये चीज हमारे संस्कृति में या हमारी कंट्री में था। जैसे एक श्रोता ने अभी क्वेश्चन किया, जैसे कि क्या प्रमाण क्या है, मैं एक छोटा सा प्रमाण देना चाहूंगा इसमें। कुतुब मीनार की बात है, कुतुबुद्दीन ऐबक की बात आती है। क्या कभी आपने देखा होगा कि किसी मुगल स्थापत्य कला की जो बिल्डिंगें बनी हो, उसमें हिंदू देवी देवता देखे जाते हैं? कभी नहीं मिलेगा। अगर आपको प्रमाण लेना है कुतुब मीनार का, तो आज नहीं, आप शाम को या कल सुबह फ्लाइट पकड़े, दिल्ली जाएं, और जो स्टैच्यू है, जो आप कुतुब मीनार का जो है, उसके सराउंडिंग जितने भी खंबे हैं, पिलर हैं, आप जाके एक बार ध्यान से उसको देखें। यक्ष की मूर्ति दिखाई पड़ेगी, चेहरे उसको तोड़ दिया गया है, तोड़ा नहीं गया, जस्ट खरोचा गया है, तोड़ने की कोशिश की गई है। आप मोर का मिलेगा। इनकी हिंदू मंदिरों में जितने भी हमारी मूर्तियां मिलती हैं, वह वहां आज भी मौजूद है। आई एम टेलिंग टुडे। अगर ये उदाहरण मैं दे सकता हूं वहां पे, तो इंडिया की जितनी भी हमारी प्राचीन और जो समृद्ध कल्चर थी, वो वर्ल्ड में कहीं नहीं था। एक बात आता है, किताबों में हम लोग पढ़ते हैं भारत सोने की चिड़िया थी। केवल धन से ही नहीं, हम लोग हर तरह से इतने रिच थे कि वर्ल्ड में हमारे सामने कोई नहीं था। आज डेट कितना है?
12 जुलाई 2022, यस, ये कैलेंडर हम लोगों को बताया गया है। कब से ब्रिटिश जब आए ये कैलेंडर हमें दिखाया गया। अरे भाई ब्रिटिश तो 2000 पहले से स्टार्ट कर रहे हैं कैलेंडर को, उसके पहले 56 से 57 ईयर अगो और कैलेंडर वाज देयर, विक्रम संवत। आप उठा के देख रहे हो उसे, 57 ईयर अगो हमारा कैलेंडर ऑलरेडी चल रहा है। पंचांग जिसके बारे में हम लोग बहुत लोग जानते भी नहीं है, जिसमें कहते हैं कि शादी विवाह या मुहूर्त हम लोग शुभ मुहूर्त निकालते हैं, ये पंचांग आज का नहीं है, हजारों वर्ष पहले का बना हुआ, और उसमें जो समय दिया हुआ है, या हर साल जो पंचांग बन के आता है उसका जो टाइम और सेकंड आप मिला देंगे वहां से मिल जाएगा आपको। चलो छोड़ो, उस हमारी जो कल्चर कितनी रिच थी इसके बारे में आपको एक एग्जांपल देना चाहूंगा। शादियां होती हैं, पेरेंट्स की मर्जी से भी होती है, कुछ अपने मर्जी से भी होती है, लेकिन हमारी भारतीय सभ्यता, मैं आप भी इसमें हिंदू मुस्लिम और सिख ईसाई नहीं देखेंगे, मैं इंडियन कल्चर की बात कर रहा हूं, भारतीय सभ्यता की बात कर रहा हूं। ये भारतीय सभ्यता जो हमारी इतनी रिच और इतनी स्ट्रॉन्ग और इतनी अधिक समृद्ध थी कि इसका एग्जाम्पल मैं देख देना चाह रहा हूं। शादी होती है, पहले भी होती थी, हमारे पेरेंट्स कर दिए, हम लोग पूरा जीवन निर्वाह करते थे, 7 जन्मों की बात आती थी कि 7 जन्म रहेंगे साथ। हम लोग पति पत्नी एक दूसरे को समझने में जितना टाइम लगाते हैं उतने टाइम में हमारे फॉरेनर पता नहीं कितनी शादियां कर चुके रहते। एक चीज आप, मैं यहाँ पर सर भी बैठे हुए हैं और तो रिसर्च करते हैं, बहुत अच्छा है, मैं भी बहुत कुछ कोशिश किया खोजने का। मुस्लिम शादी होगा, तलाक वहां मिलेगा, अदर रिलीजियस में चले जाए, क्रिश्चियनिटी में चले जाए, इंडिया के 2 रिलीजन सबसे बड़े हैं, क्रिश्चियनिटी और मुस्लिम, वहां डाइवोर्स है। आप हिंदी में मुझे किसी भी शास्त्र में वेदों पुराणों में कहीं तलाक का या डाइवोर्स का दिखा दें, क्योंकि तलाक आप कहेंगे उर्दू शब्द है, डाइवोर्स कहेंगे कि क्रिश्चियनिटी का है। हिंदू रिलीजन्स या भारतीय सभ्यता में कभी तलाक का कहीं चर्चा नहीं है। इतना स्ट्रॉन्ग था हमारा कल्चर। उसको चंद राइटरों ने, अभी रोमिला थाइमर की किताब, मैं तो कहता हूं उसको आग लगा देना चाहिए जो उसमें लिखा हुआ है। आई वाज आल्सो स्टूडेंट इन कॉलेज लाइफ, मैं सुनता था। इरफान हबीब अभी तो आई थिंक लाइफ जिंदा है, मैं लखनऊ में उनके साथ उनका क्लास किया करता था, 5 लड़के बैठते थे उनकी क्लास में, पूरा क्लास खाली हो जाता था। आप उनका पढ़ ले, एक लेक्चर सुन ले, आग लग जाएगी शरीर में। वो कभी इंडियन सभ्यता को उन्होंने माना ही नहीं, इतना रिच। मैं अभी नूपुर जी और प्रीतम जी हमारे ऑफिस में आए हुए थे, मैंने इनसे पूछा, सभ्यता की बात आई, मैंने पूछा इनसे कि अच्छा ये बताइए अकबर का बेटा कौन था, इन्होंने बड़ा बताया। अच्छा उसके फादर कौन थे, वो भी बता दिया। मैंने पूछा कि अच्छा महाराणा प्रताप के फादर का क्या नाम था, सभी एक दूसरे का चेहरा देख रहे थे, क्योंकि हमें बताया नहीं गया कि महाराणा प्रताप, क्योंकि उसको टेररिस्ट के रूप में घोषित किया गया मुगल काल में, कि वह टेररिस्ट आतंकवादी था, जो इस देश का जन्म हुआ, जिसकी मातृभूमि थी। ये भगोड़े बाहर से आने वाले कहते थे कि वो आतंकवादी है, और कहीं आपको नहीं मिला कि महाराणा प्रताप, किसी किताब में आप मुझे दिखा दे कि कभी वो हरा हो। क्योंकि स्वामी जी भी बैठे हैं, काफी अधिक अध्ययन है, कहीं आपको नहीं मिलेगा। लेकिन आप चले जाएंगे इरफान हबीब साहब के पास, रोमिला थापर, उन्होंने कितने बार हराया महाराणा प्रताप, लेकिन प्रमाण नहीं है। ये मॉडर्न काल की, मैं मॉडर्न इंडिया की बात कर रहा हूं। तो क्या होता है कि हमारी मानसिकता ऐसे बन चुकी है कि हम लोग हर चीज का प्रमाण खोजते हैं, और जो हमें लिख कर ये थोड़ा एक्सप्लेन कर दे तो। NSS नोन एज ए नेशनल सर्विस स्कीम, राष्ट्रीय सेवा योजना। आप जानते हैं कि नाम के साथ ही हमारी सेवा भावना जुड़ी रहती है। यह राष्ट्रीय सेवा योजना युवा कार्यक्रम खेल मंत्रालय भारत सरकार द्वारा
संचालित युवाओं के बीच एक लोकप्रिय योजना है, जिसकी शुरुआत या यूँ कहें इसका जन्म 24 सितंबर 1969 को हुआ। यह भारतवर्ष में जितने भी स्टूडेंट यूथ हैं, वो या यूनिवर्सिटी के हों, कॉलेज के हों, टेक्निकल इंस्टीट्यूट के हों या स्कूल के हों, ये सभी के लिए है। इसमें एनएसएस में हमारे जो स्टूडेंट यूथ हैं, जो पढ़ाई के दरमियान जो कुछ समाज सेवा करना चाहते हैं, उनके लिए बहुत अच्छा प्लेटफॉर्म है। इसमें 2 साल के लिए हमारे युवा जुड़ते हैं और इन 2 सालों में 240 घंटे का समाज सेवा हमारा मोटो है, नॉट मी बट यू, स्वयं से पहले आप। ये बहुत ही अच्छी परिकल्पना है और मेन उद्देश्य हमारा ये है पर्सनालिटी डेवलपमेंट थ्रू कम्युनिटी सर्विस, सामाजिक कार्यों के माध्यम से व्यक्तित्व का विकास। इसीलिए हम लोग युवाओं को आह्वान करते हैं कि आप जो कैंपस में स्टडी कर रहे हैं, पढ़ाई कर रहे हैं, ज्ञान अर्जन कर रहे हैं, उसके साथ साथ आपका दायित्व बनता है कि आप समाज में जाएं और समाज के लिए कुछ दें। इसी को चरितार्थ करते हुए हमारे युवा अपने पढ़ाई के दरमियान जो खाली समय होता है, उसमें जाकर समाज में फैली हुई विभिन्न कुरीतियों या ट्री प्लांटेशन हो, जो वातावरण को शुद्ध करने की बात हो, जागरूकता अभियान हो, पल्स पोलियो में, टीकाकरण अभियान में, एड्स पे, ब्लड डोनेशन जहाँ किसी की ज़रूरत पड़ता है वहाँ भी ये अनवरत लगे रहते हैं। इसके साथ साथ अन्य सामाजिक कार्य, आपदा पर प्रबंधन की बात हो या आपदा काल में हमारे युवा बढ़ चढ़ के भाग लेते हैं और इस दरमियान वो 2 साल में 240 घंटे अपना पूरा करते हैं। इस बीच में उन्हें एक विशेष शिविर जो 7 दिन का होता है, ये किसी लिए गोद लिए हुए गांव या बस्ती में जाकर 7 दिन उस गांव और बस्ती के मेन जो प्रॉब्लम्स होते हैं उसको वो लोग सॉर्ट आउट करने में या उसको जागरूक करने में या उसको सॉल्व करने में ग्रामीणों को मदद करते हैं। ये मेन हमारा उद्देश्य होता है। सर, अभी पूरा इंडिया में आप अगर बोले कि टोटल एनएसएस वॉलंटियर कितना है, तभी हमारे दर्शकों को मालूम पड़ेगा हमारा एनएसएस का स्ट्रेंथ कितना है वेस्ट बंगाल। ये हमारे लिए एनएसएस के लिए गर्व की बात है कि नॉट ओनली इंडिया, विश्व का सबसे बड़ा यूथ गवर्नमेंट यूथ ऑर्गेनाइजेशन के रूप में एनएसएस हमारा जाना जाता है, जिसमें 40 लाख एनएसएस स्टूडेंट यूथ इनरोल्ड हैं, जो वर्ल्ड के किसी भी अदर एजेंसी के पास इतनी बड़ी संख्या नहीं है। ये हमारे लिए गौरव की बात है। और हमारा लास्ट क्वेश्चन है, पार्लियामेंट में ये कोविड टाइम में किरण रिजिजू जी हमारे जो मिनिस्टर है यूथ अफेयर्स एंड स्पोर्ट्स, एक्स मिनिस्टर, तो उन्होंने बोले वो पार्लियामेंट में सबके सामने ये डेटा रखे थे कि कोविड टाइम सबसे ज़्यादा भारतवर्ष में ब्लड डोनेशन एंड ट्री प्लांटेशन किया था एनएसएस के वॉलंटियर्स ने। तो इतना अच्छा काम एनएसएस करते हैं, पर इनका कोई प्रचार हमारे भारतवर्ष में इतना अच्छे से बंगाल में नहीं है। तो इस बारे में अगर आपने बहुत अच्छा क्वेश्चन उठाया कि ये बात सही है कि पार्लियामेंट में पूर्व माननीय मंत्री श्री किरण रिजिजू साहब ने एक प्रश्न के उत्तर में इन्होंने बताया था कि भारतवर्ष में सबसे अधिक ब्लड डोनेशन और ट्री प्लांटेशन हमारे एनएसएस को वॉलंटियर ने किया है। जहाँ तक बात बंगाल की बात है, बंगाल में भी अच्छे काम हो रहे हैं और बंगाल ब्लड डोनेशन में भी काफ़ी अधिक बढ़ चढ़ के भाग ले रहा है। और इन फैक्ट मैं कहूँ कि यहाँ के लोग के पास ये मानसिकता है ब्लड डोनेशन की, जो अदर स्टेट में कम है। रहा बात प्रचार प्रसार की, तो इस चीज़ को हम लोग भी महसूस करते हैं। और आज ही मैंने एक वर्चुअल मीटिंग मैंने अपने वेस्ट बंगाल के सभी विश्वविद्यालय के कोऑर्डिनेटरों के साथ किया है। बल दिया है कि आप सोशल मीडिया के माध्यम से जो भी आप काम करते हैं, इसको लोग आम जन के पास कैसे पहुंचे। आप जितना भी काम करते हो, आप काम अच्छे करते हो, आपके पास ही रह जाता है। उसको प्रचार प्रसार करने के लिए आप सोशल मीडिया जरूर प्लेटफॉर्म यूज करें। और आई होप कि विदिन 2 and 3 days हमारे बंगाल के, वेस्ट बंगाल के जितने भी स्कूल और कॉलेज हैं, यूनिवर्सिटी हैं, उनका अपना ट्विटर हैंडल होगा। ऑलमोस्ट 50% हम लोग कंप्लीट कर चुके हैं, जिसमें ट्विटर हैंडल है। ट्विटर हैंडल में ट्विटर है, देन फेसबुक है, देन इंस्टाग्राम है और कूप है। ये तीनों जगह हमारे सोशल मीडिया में। और आप चाहेंगे तो वेस्ट बंगाल एनएसएस पे जाके हमारे वेस्ट बंगाल स्टेट के जो भी एनएसएस के कार्यक्रम हैं आप देख सकते हैं। लास्ट मेरा, वेस्ट बंगाल में अभी कितने एनएसएस वॉलंटियर है, ताकि सबको मालूम पड़े कि कितना वॉलंटियर यहाँ पे काम करते हैं सोशल वर्क।
इस मामले में थोड़ा सा हम लोग पीछे हैं, फिर भी जो जनसंख्या के हिसाब से मैं कहता हूँ, लेकिन अभी जो हमारे 40 लाख पूरे भारतवर्ष में जो वॉलंटियर हैं उसमें 1,09,300 1,09,300 NSS वॉलंटियर बंगाल में, वेस्ट बंगाल में इनरोल्ड हैं। আজকের এই সভ্যতার মন্বন্তর যে বাংলা ভার্সন পুস্তকটি আজকে লঞ্চ হলো এই আইসিসিআরে, হ্যাঁ। এই নিয়ে আপনার যদি কিছু মতামত। আজকে যে আইসিসিআরে যে প্রোগ্রামটা হয়েছে সেটা প্রচণ্ড ভালো এবং সমাজের জন্যে একটা ইতিহাসকে খুঁজে বের করা। কেন আমাদের বয়স এবং আমাদের নেক্সট জেনারেশনের বয়স কি হবে এবং তারা রিয়েল ইতিহাসটাকে ফলো করতে পারবে কি না, তার জন্যে এটা বেস। এই বেসটা কত দূর অবধি যাবে এই নিয়ে দারুণ চিন্তা, আর এই চিন্তাটা দেশ আর সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। ओम अहैतुकीं प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपम प्रणवम नमः। সবার আগে জানাই যে আজকে আপনারা দেখছেন যেখানে লেখাই আছে স্বামী বিশ্বাসানন্দজির নাম, যিনি সংঘের প্রধান সম্পাদক, কিন্তু তিনি ব্যস্ত থাকার জন্যে দুঃখের সঙ্গে জানিয়েছেন আসতে না পারার জন্য, এবং সেই সঙ্গে আশীর্বাদ জানিয়েছেন কাঞ্চনবাবুকে এবং আয়োজক সবাইকে। অনেক কথাই আমরা শুনলাম যা হয়তো আমাদের কাছে নতুন, কিন্তু এক চির পুরাতন কথা আমাদের কাছে যখনই আসে তখন আমরা নতুনই মনে করি। ভালো লাগছে এই জন্যে যে আপনারা যারা এখানে প্রবুদ্ধ ব্যক্তিরা আছেন, মন্ত্রী যারা আছেন, প্রত্যেকেই যথেষ্ট জ্ঞানী এবং ইতিহাস সম্বন্ধে যথেষ্ট সচেতন। কিন্তু যার জন্য আশ্বস্ত হচ্ছি যে এক ব্যক্তি হলো প্রশ্ন করেছেন যে অথেন্টিসিটি কোথায়। আমি যেখান থেকে এসেছি স্বামী প্রণবানন্দের প্রতিষ্ঠিত আশ্রম থেকে, সেই প্রণবানন্দ বলছেন যদি বিরোধ না হয় তাহলে সত্যটা সামনে আসে না। সেজন্য আমি যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাবো। স্বামী প্রণবানন্দের একটি কথাকে আমি আপনাদের সামনে সবার আগে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে জড়বাদকে যে দেশ চরমবাদ বলে ধরিয়াছে, এ দেশ সে দেশ নয়। এ দেশ চায় নীতি, ধর্ম এবং আধ্যাত্মিকতা। এই অপূর্ব একটি কথা। আমরা যেখানে আছি দাঁড়িয়ে, এই ভারতবর্ষের ভূমি নীতি, ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরেই তার মজবুত যে পায়া, যে ভিত, তা রচনা করছিল। আজকে আমরা সবচেয়ে একটা বড় ভুল করি, যখন আগে বলছিলেন কাঞ্চনবাবু যে তাকে অনেকেই হয়তো অনেক কথা টিকা টিপ্পণী করবেন, আর আমাদের তো করেই থাকেন। আমরা আমাদের চামড়াটা মোটা হয়ে গেছে এখন শুনতে শুনতে, কেন যেটা আজকে বেসিক প্রশ্ন আমার মনে হয়, এই ধর্ম এবং অর্গানাইজড রিলিজিয়ান, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটাকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমার মনে হয় না যে আমরা আমাদের ইতিহাসকে সঠিকভাবে পর্যালোচনা করতে পারব। ধর্ম একটা এমনই জিনিস যা আমাদের সমগ্র জীবন, যা কিছুই আমরা করি না কেন, এই সমস্ত নিয়েই আমাদের এই ধর্মটা, এটা জীবনশৈলী। রিলিজিয়ান কিন্তু তা নয়, একটা বিশ্বাস, একটা মত, একটা পথ। অনেকেই বলে থাকেন যে খ্রিস্টান ধর্মের স্থাপক আছেন, মুসলমান ধর্মের আছেন, হিন্দু ধর্মের তো কিছুই নেই, কিসের পর দাঁড়িয়ে আছে? চিন্তা করে দেখুন তো, যে বিজ্ঞানের সৃষ্টিকর্তা বলে কাউকে পান নাকি? আমরা যদি জিজ্ঞেস করি যে কেমিক্যাল সায়েন্সের ইয়েটাকে প্রতিষ্ঠাতাকে, অমুকের প্রতিষ্ঠাতাকে, কি জবাব দেবেন আপনারা? ঠিক তেমনি ভাবে আমাদের যে জীবন শৈলী, আমাদের যে পদ্ধতি জীবন ইয়ে করার, এতই বিজ্ঞান ভিত্তিক ছিল
এবং এত তথ্যপূর্ণ ছিল যা সমগ্র পৃথিবীর মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাকে স্বীকার করেছেন। দুর্ভাগ্য সেখানে যে আজকে আমরা যাকে বলি শাস্ত্র এবং তার সাথে সাথে আরেকটা শব্দ চলে আসে শস্ত্র। এই ভারতবর্ষ একদিন শাস্ত্র এবং শস্ত্রে পারদর্শী ছিল, নিপুণ ছিল, কিন্তু শস্ত্র চালনা করে কোনোদিনও তাদের শক্তিকে প্রদর্শন করার চেষ্টা করেনি। আপনারা চীনের ইতিহাসকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, সৈনিকরা আজও বলে থাকেন যে 10,000 বছর থেকে ভারতবর্ষ আমাদের পরে শাসন করছে, কিন্তু একটা সৈনিক কোনোদিন তারা পাঠায়। তাহলে শাসন ব্যবস্থা কিসের ছিল? চিন্তা করে দেখুন, শাসন ব্যবস্থা জীবনাদর্শের শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় পৃথিবীকে জয় করেছে ভারতের ধর্ম, যাকে আজকে আমরা হিন্দু ধর্ম বলছি। এতদিন আমরা হিন্দু ধর্ম বলিনি। যাই হোক, সেই আক্রমণ প্রতিরোধ করার মধ্যে যে একটি অদ্ভুত শক্তি আছে, আমরা আক্রমণ প্রতিরোধ করার জন্যই কখনো কখনো হয়তো শস্ত্র উঠিয়েছি, কিন্তু যেদিন থেকে আমরা আমাদের শাস্ত্রকে ধরেছি কিন্তু শস্ত্রকে ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমাদের পতন শুরু হয়েছে এবং আজও সে পতন আমরা এগিয়ে নিয়ে চলেছি। তাদের একটা নির্ণায়ক পরীক্ষা হয় সবসময়, সেখানে হিন্দু ব্যর্থ হয়েছে, ভারতীয়রা আমরা ব্যর্থ হয়েছি এবং তার পরিণাম 800 বছরের পরাধীন ভারতবর্ষ। এবং তারপরে যারা আসলেন 200 বছর যারা রাজত্ব করলেন এই কলকাতাকে কেন্দ্র করে, তারা আমাদের দিয়ে গেলেন একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত ইতিহাস। সেই ইতিহাস না ভারতবর্ষের না বাইরে সেটা বলা বড় মুশকিল। কেননা এই ইতিহাস লিখেছেন যারা, তারা বাইরের, তাদের মানসিকতা বাইরের, এবং তারা চেষ্টা করছেন সর্বান্তকরণে কিভাবে ভারতীয় সংস্কৃতি, ধর্ম, তার যে সভ্যতা, এই সভ্যতাকে চেপে রেখে দিয়ে তাদের সভ্যতা এবং সংস্কৃতি, তাদের ইতিহাসকে এই ভারতবর্ষের ইতিহাস হিসেবে তুলে ধরতে কে অস্বীকার করতে পারবে? ওই রমিলা থাপার বা ইরফান ইয়ের কথা ছেড়ে দিন, আমাদের ভারতবর্ষের যারা এই স্বাধীনোত্তর ভারতবর্ষে যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারাও যদি এদিকে নজর দিতেন তাহলে কিছুটা অন্তত ইয়ে হতো। চিন্তা করে দেখুন, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিক, তিনি বাংলার শ্রেষ্ঠ একজন আচার্য যদুনাথ সরকার, এরা উপেক্ষিত ছিলেন চিরদিন। এই উপেক্ষিত যে সমস্ত ঐতিহাসিক, তারা যে সত্যকে তুলে ধরতে চেষ্টা করেছিলেন, আমাদের এই প্রথম প্রধানমন্ত্রী নেহেরু তাকে চেপে রেখেছেন, দেখনি? এবং যার জন্য আজকে আমরা এই পরিস্থিতিতে এসেছি। সত্য ইতিহাসকে যদি সত্য হিসেবে তুলে ধরা না যায়, তাহলে যে পরিস্থিতি আসতে পারে একটা দেশের সামনে, আজ আমরা প্রতিটি পদক্ষেপে আমরা তা অনুভব করতে পারছি। চিন্তা করে দেখুন, আমরা যখন সন্ন্যাসীরা কোথাও দাঁড়াই, তখন সবার আগে আমাদের দিকে আঙুল তুলে বলা হয় এরা সাম্প্রদায়িক। আর মুসলমানরা যখন বলে, খ্রিস্টানরা যখন বলে, বুক দাবিয়ে বলে যখন, তখন কিন্তু তারা অসাম্প্রদায়িক, তারা সেকুলার। চিন্তা করে দেখুন তো, আজকে যে এই কাশী বিশ্বনাথ নিয়ে যে সমস্ত ইয়ে চলছে, জ্ঞানবাপী মসজিদ, জ্ঞানবাপী মন্দির কি মসজিদ, ইতিহাস সাক্ষ্য, এবং আজকে সুপ্রিম কোর্টে তার বিচারাধীন রয়েছে। আপনারা কি দেখবেন? আপনারা নিজের চোখে দেখবেন, বেশি দূর যেতে হবে না। আপনারা এই পশ্চিমবঙ্গের আদিনা মসজিদ দেখে আসুন, বেশি দূর যাওয়ার কথা নয়। মুর্শিদাবাদে যান, মালদা মুর্শিদাবাদ গেলে বুঝতে পারবেন আদিনাথ যে যার নাম, সেটা মসজিদ হয়ে গেল। এখনো দেখবেন সেখানে গণেশের মূর্তি দেখা যাচ্ছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা যাচ্ছে, বিভিন্ন যে সমস্ত কারুকার্য আছে সমস্ত কিছু হিন্দু স্থাপত্যের নিদর্শন দিচ্ছে। কাঞ্চনবাবু খুব সুন্দরভাবে বললেন যে বুদ্ধের সময়কার সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আচ্ছা চিন্তা করুন তো,
যে আমরা একটা বানাতে পারছি না, কিন্তু যা ছিল তা ভেঙে ফেলছে কেন? কারণটা কি? ওই যারা আরব দেশ থেকে এখানে এসে বলছে যে আমাদের স্থাপত্য এগুলো, তাদের দেশে গিয়ে দেখুন তো সিমিলার একটা কোথাও নিদর্শন দেখাতে পারবেন কিনা? একটি দেখান। তারা তাদের দেশে করেছে, তবে এখানে এসে করেছে এবং সেটাই নিদর্শন স্বরূপ দেখা। একটা দেখা। চিন্তা করে দেখুন, গজনী সোমনাথ মন্দির 17 বার লুণ্ঠন করেছেন। কিভাবে লুণ্ঠন করেছেন? যখন দেখেছেন যে প্রতিবাদ হতে পারে, তখন হাজার হাজার গরুর সামনে ছেড়ে দিয়েছে, যাতে ব্রাহ্মণরা অস্ত্র না উঠায়। পড়বে ইতিহাস। আজকে বেশি দূর যেতে হবে না। 71 সালে যুদ্ধের আগে পর্যন্ত এই বাংলাদেশ অনেক হিন্দু ছিল, পাকিস্তানেও হিন্দু ছিল। চিন্তা করে দেখুন তো আজকে শতকরা কতজন হিন্দু সেখানে আছে এই দুটি দেশের মধ্যে, এবং আগামী দিন কি হতে চলেছে। আজকে এক শর্মা মহিলা, তিনি কিছু বলেছেন কোন কথার পরিপ্রেক্ষিতে, এবং তার জন্য তার মূল্য দিলে পুরস্কার দেওয়া হবে, এ কথা বলতে কোনো বাধা নেই, কিন্তু সত্য কথাটা আমরা বলতে পারবো না। এই সত্য কথা বলার হিম্মত থাকবে না। শতকরা 80 জন হিন্দু এখানে থাকেন, যারা এই দেশকে একমাত্র নিজের ধর্মভূমি এবং মাতৃভূমি বলে মনে করেন। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী বলে আমরা যাকে স্বীকার করি, সেই হিন্দুরা কতখানি নপুংসকতা প্রাপ্ত হলে, ক্লিবতা প্রাপ্ত হলে আজকের এই অবস্থা আসতে পারে। ভগবান কৃষ্ণ 5000 বছর আগে বলেছেন, ক্লৈব্যম্মা সমগম পার্থ নৈতত্ত্বযুগপদ্ধতি শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। আর সেই ভারতবর্ষের মাটির থেকে হিন্দুর সংস্কৃতি, হিন্দুর সভ্যতা শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ঐতিহাসিকরা বলছেন যে যুদ্ধ নয়, ওই যুদ্ধের দুটো দেশের মধ্যে যুদ্ধ আর হবে না, হবে সভ্যতার মধ্যে যুদ্ধ। কোন সভ্যতা কত প্রাচীন এবং কত ডেপথ তার আছে, কি তার ভান্ডারে আছে, তারপরে আগামী দিন ঘোষণা করবে যে সত্যিকারের ধর্মটা এবং সংস্কৃতিটা কাদের। সারা পৃথিবীকে দেখুন, মায়া সভ্যতা দেখে আসুন, সেখানে গিয়ে বুঝতে পারবেন কি হবে, কি হয়েছিল সেখানে। সেটাকে হিন্দুর পুরানো বলা হয়। যান ইন্দোনেশিয়া দেখলাম 20,000 টাকার একটা নোট, তাতে গণেশের মূর্তি থাকতে পারে। আর আমরা নিজেদেরকে হিন্দু বললে আমরা হিন্দু সাধু ওই সাম্প্রদায়িক। দুর্ভাগ্য। কাঞ্চনবাবুর যে প্রয়াস, সেই প্রয়াসের জন্য বারবার ধন্যবাদ দিও আমরা শেষ করতে পারবো না। চিন্তা করে দেখুন, আজ আমাদের সন্তানরা বিদেশি শিক্ষা এবং সংস্কৃতির প্রভাবে এমন ভাবে প্রভাবান্বিত হচ্ছে যে নিজেদের ইতিহাস সম্বন্ধে এতটুকু সচেতন তো নয়। দ্বিতীয় কথা, যে ভারতবর্ষের যে ভূগোল, তারও যে একটা ইতিহাস আছে, সেই ইতিহাস তারা বলতে বসেছে। চিন্তা করে দেখুন তো, আমরা পুরাণকে বলছি যে মিথ্যা কথা, গল্প কথা, এগুলো রামায়ণ মহাভারতের সময় এগুলো এপিক। চিন্তা করে দেখুন যে সতী বিনা আমন্ত্রণে গেছেন দক্ষের যজ্ঞ সভায়। সেই যজ্ঞ সভায় যাওয়ার পরে তিনি প্রতিনিন্দায় শরীর ত্যাগ করছেন। শিব সংবাদ পেয়ে সেখানে পৌঁছেছেন, সতীদেহ কাঁধে নিয়ে তাথই তাথই নৃত্য শুরু করেছেন। প্রলয় কম্পন শুরু হয়েছে পৃথিবীময়, এবং সেই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার সেই শরীরকে খণ্ড বিখণ্ড করছে, এবং তাই সেই খণ্ড বিখণ্ডিত যে ইয়েগুলো বিভিন্ন জায়গায় পড়েছিল, সেটা ছিল ভারতবর্ষের সীমানা, ভৌগোলিক সীমানা, 51 শক্তিপীঠ। কোথার থেকে শুরু চিন্তা করে দেখুন। কোথায় গান্ধারী পিত্রালয়। চিন্তা করে দেখুন, আমাদের সমস্ত ইতিহাসকে আমরা ভুলতে বসেছি। কোথায় যাব, কি করব আমরা জানি না। তখনই দরকার হয় ভারতবর্ষের সন্তদের। উনি বললেন যে তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন পঞ্চঋণের কথা। পঞ্চঋণ
আজকাল খালি শ্রাদ্ধর সময় একবার মনে করি। ভারতবর্ষের মানুষ ভুলতে বসেছে আমরা কোন পথে এগিয়েছি। নৃঋণ আমরা জেনেও জানি না। নৃ শব্দের অর্থই হচ্ছে মনুষ্য। মনুষ্যের প্রতি মনুষ্যের যে কর্তব্য, মানবিকতা, তাই যদি ভুলে যাই আমরা কোথায় কি দাঁড়াবো। কিন্তু এই মানবিকতাকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যাব না যেখান থেকে আমাদের নিজেদের যে ব্যক্তি সত্তা, আমাদের যে পৌরসত্ব, আমাদের যে পারিবারিক পরম্পরা, আমাদের যে সামাজিক ঐতিহ্য, আমাদের রাষ্ট্র যে অস্মিতা, তাকে আমরা শেষ করে দেব, এমন হতে পারে না। এ স্বীকার্য নয় কখনোই। আজ ভারতবর্ষের সময় এসছে সঠিক ইতিহাসকে অনুধাবন করা। আমার মনে হয় কাঞ্চনবাবু যেটা বলছিলেন যে কিছুদিন আগে সাভারকারের পর একটি বই বেরিয়েছে, যিনি লিখেছেন আমার খুব প্রিয় মিত্র উদয় মাহুরকর, সাংবাদিক। তিনি বারবার যেখানে যান সেখানে স্বামী প্রণবানন্দের কথা বলেন। কেন বলেন? কি দেখেছেন প্রণবানন্দের মধ্যে? তিনি একজন মারাঠি লোক, থাকেন গুজরাটে, এখন দিল্লিতে। কেন প্রণবানন্দের নাম নেন তিনি? তিনি বলছেন যে এই ভারতবর্ষের মধ্যে দুটো লিডারকে দেখি, একটা হচ্ছে সাভারকার, একটা হচ্ছে প্রণবানন্দ। প্রণবানন্দ কোন রাজনৈতিক নেতা ছিলেন কি? ছিলেন না। কিন্তু তিনি যে বাস্তব বুদ্ধির পরিচয় দিয়েছেন, তা মনে হয় বহু সন্ন্যাসী, বহু সন্ত এত স্পষ্ট করে তা বলতে পারেন। অবশ্যই বলেছেন, কিন্তু করে যেতে পারেন। স্বামী প্রণবানন্দ দেখিয়েছেন, করে গেছেন। চিন্তা করে দেখুন যে আমি একটি খালি আপনাদের তুলে ধরবো। স্বামী বিবেকানন্দ আমাদের প্রণম্য। স্বামী প্রণবানন্দ তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। তিনি বলেছেন আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি। আর স্বামী প্রণবানন্দ বললেন অনেক দীক্ষা আমি দিয়েছি, দীক্ষা দেওয়ার সময় আমার নেই, এখন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। কেন? দীক্ষার হিন্দুর সঙ্গে সম্পর্ক কোথায়? তিনি বললেন হ্যাঁ সম্বন্ধ আছে। কোথায় আছে? বললেন যে যে ব্যক্তি তার নিজের পরিচয় জানে না, নিজের নাম জানে না, নিজের নাম, গোত্র এবং পরিচয় যদি যে লজ্জাবোধ করে, তার থেকে নিকৃষ্ট মানুষ কি থাকতে পারে? শুধু তাই নয়, তিনি বললেন ঘুমন্ত মানুষ যদি এক জায়গায় শুয়ে থাকে, অনেকজন যদি ডাকা হয় এই ওঠ রে ওঠ রে, কেউ উঠবে কি? ওঠে না। কিন্তু যদি নাম ধরে ডাকা হয় তৎক্ষণাৎ সে উঠবে। তাহলে হিন্দুর নাম ধরে কে ডেকেছে? স্বামী প্রণবানন্দ বললেন হিন্দুর নেই কি? হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, হিন্দুর শারীরিক শক্তি সামর্থ্যে কোনো ইয়ে নেই, আর্থিক সামর্থ্য যথেষ্ট আছে, কিন্তু নেই হিন্দুর সংগঠন শক্তি, নেই সেই পুরানো আমরা যাকে বলি সংগচ্ছধ্যম সম্বদ্ধম সম্ভ মনাংসি জানতাম দেব ভাগম যথা পূর্বে সঞ্জনানা উপাসক। সেই একতার শক্তি, সংগঠনের শক্তিকে জাগিয়ে দিলেন এবং নিজের পরিচয় দেওয়ার জন্য গর্ববোধ করার কথা বললেন তিনি। আবার শুধু তাই নয়, এখানেই সমাপ্তি নয়, তিনি নিজে শিবের অবতার, কিন্তু শিব হয়ে চোখ বন্ধ করে বসে থাকেননি। তিনি ত্রিশূল হাতে চলতেন, লাঠি হাতে চলতেন, মারার জন্য নয়। আত্মরক্ষা করার প্রত্যেকের সামর্থ্য থাকা উচিত। তিনি বললেন হিন্দু তুমি কি জানো না? তুমি কি ভুলে গেলে? তুমি শক্তির উপাসক, শক্তির পূজক, তোমার সেই শক্তির সাধনা কোথায় গেল? একবার তাকিয়ে দেখো তোমার শিবের দিকে, যার হাতে ত্রিশূল, তোমার রামের হাতে ধনুর্বাণ, কৃষ্ণের হাতে সুদর্শন চক্র, মাতৃশক্তি কালিকার হাতে রক্তাক্ত খড়গ, বাংলার দুর্গার হাতে 10টা প্রহরণ। এদিকে তুমি কি ভাবো, কি চিন্তা করো? চিন্তা করে দেখুন তো কি বীর্যদীপ্ত কথা। তিনি বললেন যে আত্মরক্ষা করতে পারবে না, জাতি রক্ষা করবে কি করে? শুধু তাই নয়, স্বামী প্রণবানন্দ যখন ব্রহ্মচারী বিনোদ, তখন তার কুটিরে কারা যেতেন?
যেতেন সমস্ত বিপ্লবী যুবকরা। কেন? তাদের আশ্রয় দিয়েছেন, তাদের খাবার দিয়েছেন, তাদের এমন প্রেম দিয়েছেন যে তারা মনে করতো আমার মা বাবার থেকেও এত প্রিয় লোক। তিনি বলতেন যে এরা তো দেব শিশু, এদের জন্য যদি না করি তা কার জন্য করব? শুধু তাই নয়, আজ এই বাংলায় যে আপনারা বসে আছেন, সাম্যবাদের জয়গান গাইছেন, তেরঙ্গা ভুলে গিয়ে ওই লাল ঝান্ডা উঠাচ্ছেন, তাদের একবার মনে করে দিই, জ্যোতি বোসের মতো লোক পর্যন্ত ওই শ্যামাপ্রসাদের এই ছিনিয়ে নেওয়া, পশ্চিমবঙ্গ ছিনিয়ে নেওয়ার পিছনে তার সমর্থন দিতে হয়েছিল, বাধ্য হয়েছিলেন। আর সেই শ্যামাপ্রসাদের সৃষ্টির পিছনে সবচেয়ে বড় যদি অবদান কারণ থাকে, তিনি হচ্ছেন স্বামী প্রণবানন্দ। এ কথা অনেকেই হয়তো জানেন না। শুধু তাই নয়, যে নেতাজির কথা ভুরি ভুরি বলেও শেষ করা যাবে না, সেই নেতাজির পিতামাতা স্বামী প্রণবানন্দের দীক্ষিত সন্তান, দুজনের সাক্ষাৎ হয়নি কোনোদিনও, কিন্তু স্বামী প্রণবানন্দ নেতাজির ছবি পেপারে দেখে বললেন, আগামী দিনের এই ভারতবর্ষের সঠিক নেতা যদি কেউ থাকে, সে হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কোন অংশে মিথ্যা হয় বলেননি তিনি। এবং আজকে এই বাংলায় যে বসে আছি আমরা, এই বাংলার ইতিহাসকে যদি পুনর্লিখিত ভাবে আমাদের সামনে তুলে ধরা হয়, সত্য ইতিহাসকে, তাহলে বহু অজানা মানুষকে আমরা জানতে পারব, বহু অজানা ইতিহাসকে আমরা জানতে পারব। আমাদের বাংলার যুবকদের মধ্যে নতুন একটা প্রেরণা আসবে। আমি অনেক যুবক যুবতীকে দেখছি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য যে অপেক্ষা করে থাকা। আমি বলছিলাম যে আমি যখন বলতে উঠবো তখন তো কাউকে দেখতে পাবো না এখানে, কিন্তু আপনারা যে বসে আছেন তার মানে এটাই প্রমাণিত করে আমার কথার জন্য বসে নেই, আপনারা আছেন ভবিষ্যতের ইতিহাস তৈরি করার জন্য। এবং একথা জেনে রাখুন, যে সাধু সন্ন্যাসীরা সমাজকে কিছু দেন না তা নয়, আমরা ভিক্ষাজীবী বটে, কিন্তু পরজীবী নই। আমরা বিদেশের আশ্রয় থাকি না, আমি বিদেশে থাকি, আমি এখানে থাকি 23 বছর ধরে একটি ছোট্ট দ্বীপে বাস করি। জেনে রাখুন, আমাদের কাজ সাংস্কৃতিক বিজয়, আমাদের অন্য কিছু কাজ নয়। 23 বছর আমি আছি যে দেশটি, সে দেশটির নাম হচ্ছে ফিজি। ফিজি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছাকাছি, প্যাসিফিক আইল্যান্ড। এই 23 বছরে শুনলে অবাক হবে, সেখানে গিয়ে শুরু করেছিলাম গণেশ উৎসব। 2016-তে সেখানকার প্রেসিডেন্ট নিজে আমাদের একটি বিসর্জনের সভায় এসে বললেন, গণেশ উৎসব বিকাম এ ন্যাশনাল ফেস্টিভ্যাল ফিজি। ভারতবর্ষের বিজয়, আমার বিজয় নয়, এ সংঘের বিজয় নয়। চিন্তা করে দেখুন, 2016-তে সংঘের শতবর্ষ ছিল। এই শতবর্ষে আমরা কি করব? এখানে সারা দেশব্যাপী সংঘের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আমরা চিন্তা করলাম কি করলে ভালো হবে। আপনারা হয়তো জানেন না, আমি 2000 সালে যখন ফিজিতে যাই, তখন ফিজির জনসংখ্যার 52% ভারতীয় ছিল। আজকে সেটা কমে 35% এসে দাঁড়িয়েছে। কষ্টের কথা, কিন্তু রাজনৈতিক বহুত কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, ধার্মিক কারণ আছে, বিভিন্ন কারণ আছে। চিন্তা করে দেখুন, সেই সময় আমরা ঠিক করলাম যে এখানে যে সমস্ত ভারতীয়রা আছে তারা অধিকাংশ হচ্ছেন, আমি ওনাকে বলছিলাম, বিহার, ইউপি এবং সাউথের। বাঙালি খুব কম, নেই বললেই চলে। এরা বেঁচে আছে কিভাবে জানেন? প্রথম যে জাহাজটি যায়, সেই জাহাজটি ওই ফিজির একটি পাথরে, মানে সামুদ্রিক ইয়েতে ধাক্কা লেগে ডুবে যায়। তখন তারা ওই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে পড়ে তাদের সমস্ত কিছু ছেড়ে, জানের পরোয়া না করে, তাদের মধ্যে রামায়ণের একটা পুঁথি ছিল, একটা মাত্র পুঁথি ছিল ওই ইয়েতে, জাহাজে লাল কাপড়ে জড়ানো। সেই লাল কাপড়ে জড়ানো একটি পুঁথিকে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, যাতে এই পুঁথিটাকে বাঁচাতে পারে। এবং সেই পুঁথিকে আঁকড়ে তারা আজ অব্দি রামায়ণকে বাঁচিয়ে রেখেছে।
এখন ওখানকার লোক হিন্দি কথা বলে, হিন্দিতে নিউজ পেপার বেরোয়, হিন্দিতে টিভি আছে, টিভিতে শুধু তাই নয়, হিন্দিতে সংসদে চর্চা হয়। চিন্তা করে দেখুন কারা করেছে? অশিক্ষিত যাদের বলা হয়, যারা ওই খেতে গান্না লাগাতে গেছিল, আখ লাগাতে গেছিল, তাদের জন্য আমরা ঠিক করলাম যে আমরা রামায়ণ কনফারেন্স করব, ইন্টারন্যাশনাল রামায়ণ কনফারেন্স। ICCR যথেষ্ট সাহায্য করেছেন, ওখানকার যিনি হাই কমিশনার ছিলেন যথেষ্ট সাহায্য করেছেন। শুনলে অবাক হবেন, ওই ছোট্ট দেশে 8টা দেশের 44 জন প্রতিনিধি যারা রামায়ণের এক্সপার্ট তারা গেছিলেন। চিন্তা করে দেখুন, আমাদের আজ খাওয়া হলে কাল খাবো কি তার ঠিক থাকে না, কিন্তু এত একটা অনুষ্ঠান আমরা করেছি। এবং শুধু তাই নয়, রামায়ণের একটি ফিজিয়ান অনুবাদ আমরা বের করেছি। এ কার বিজয়? এ ভারতবর্ষের খালি নয়, ভারতবর্ষের হিন্দু ধর্মের বিজয়। আজকে আমরা এই কথাটা বলতে বড় লজ্জা বোধ করি। আমরা হিন্দু, এ কথা বলতেই আমরা লজ্জা বোধ করি। আমরা সাম্প্রদায়িক হয়ে যাই, কিন্তু আমরা সাম্প্রদায়িক হতে বাধা নেই আমাদের। শুধু তাই নয়, বেরোয়নি, কোনো একজন নির্দিষ্ট লোক কোরআন লিখেছে, কোনো একজন নির্দিষ্ট লোক বাইবেল লিখছেন আর কি, এরকম হতে পারে, বা কিছু লোক মিলে। কিন্তু ভারতবর্ষ হচ্ছে যে আমাদের ট্র্যাডিশনটাই হচ্ছে স্মৃতি এবং শ্রুতি। ইতিহাসটা ব্রিটিশরা আসার পর লিখিত আকারে যে ইতিহাস হয়, এটা ভারতবর্ষের ট্র্যাডিশন নয়। ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে তার বংশ পরম্পরায় মনে রেখে রেখে, অর্থাৎ এই যে স্মৃতি যা বলা হয়, যে কারণে দেখবে মহাভারতেও একজন বলছেন, গণেশ লিখছেন। তো এই যে স্মৃতি এবং শ্রুতিটাই আমাদের ট্র্যাডিশন। সেখান থেকে এসে গিয়ে ইতিহাসের যে ধারণা, যেটা ইউরোপ থেকে আমদানি করা হলো বিকজ অফ আমাদের কলোনির কারণে আর কি, ইউরোপিয়ানরা আমাদেরকে শাসন করবার জন্যে, ওরা ইতিহাস ব্যবস্থা একটা সিস্টেমে আনবার জন্য কাস্ট থেকে শুরু করে সমস্ত জিনিস ওরা শুরু করলো। শিক্ষা ব্যবস্থা কেমন হতে পারে, সমস্ত ব্যবস্থা ওরা শুরু করলো, ম্যাকলের শিক্ষা ব্যবস্থা। আমরা এই যে জায়গাগুলো, এখান থেকে ভারতবর্ষ তার আগের অরিজিনালিটি হারাতে শুরু করলো, এটা আমরা দেখতে পাই। এবং স্যারের লেখা থেকে আমরা যেগুলো এগুলো বেসিক জানতাম আর কি, মোটামুটি স্যারের কাছে এখানে আরও ভিভিডলি আমরা সেই বর্ণনাটা পাবো, এবং আরও আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথাগুলো আরও বেশি বলতে পারবো। কারণ একজন প্রমাণ নিয়ে সে তার দীর্ঘ কয়েক বছরের সাধনা করে সে নানান জায়গা থেকে সে প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো জোগাড় করেছে, নানান প্রাচীন পুস্তক থেকে সে প্রমাণগুলো জোগাড় করে এবার সামনে রেখেছে, যেটা ভারতীয় হিসেবে প্রত্যেকটা ভারতীয়র উচিত হচ্ছে এই বইটা পড়া। যেটা গতকাল আমি স্যারকে কোয়েশ্চেন করছিলাম, স্যারের একটা ইন্টারভিউ নেওয়ার সময়, যে স্যার আপনি কি আমাদের সেন্ট্রালে আর কি, আপনার তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কি এটা কি আমরা পাঠ্যপুস্তক হিসাবে পাবো? কারণ যতক্ষণ না পর্যন্ত এই বইটা পাঠ্যপুস্তক হিসাবে ঘরে ঘরে পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য কিন্তু সাকসেসফুল হবে না আর কি। অর্থাৎ আমাদের সাকসেসফুল তখনই হবে যখন এই বইটা আমরা পাঠ্যপুস্তকে ভারতবর্ষে পাবো। এইবারে এইটা হতে পারে যে বাংলাতেও করতে পারে। আমরা বাংলাতে যদি আমরা দেখি যে সিঙ্গুর আন্দোলন যদি পাঠ্যপুস্তকে ঢুকতে পারে, তাহলে এই ধরনের একটা অথেন্টিক একটা রিসার্চ করা একটা কাজ আর কি, সেই রিসার্চের ফলটা সেটা আমরা পাঠ্যপুস্তকে দেখা খুব জরুরি, যেটা আমাদের প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা শিশুকে বড় হতে সাহায্য করবে। যেটা আমরা ল্যাক করেছি, যেটা আমরা যার ভুক্তভোগী হয়েছি, যে আমাদের কোয়েশ্চেন করে করে ভারতবর্ষকে আমাদের চিন্তা নিদর্শন হতে পারে যে এখন আর অতটা কোয়েশ্চেন করতে হবে না, ইট ওয়াজ অলরেডি ডান, অল সেড অ্যান্ড ডান। এই বইটাকে সেন্ট্রাল, আমি কালকেই স্যারকে বললাম আমার উচিত যে আমাদের পিএমের সাথে কথা বলে এটাকে কীভাবে এটাকে পাঠ্যপুস্তকে ভারতবর্ষের অন্যান্য প্রত্যেকটা ভাষায় অনুবাদ করা দরকার। কারণ এটা শুধুমাত্র এখন বাংলা এবং ইংরেজিতে আছে, বাংলা এবং ইংরেজিতে থাকলে হবে না, এটা ভারতবর্ষে যতগুলো ভাষা আছে, মানে মেইন আমি প্রধান যে 22টা ভাষা আছে আমরা সংবিধান অনুযায়ী, আমার যদি সেখানে যদি 22টা ভাষাতে অনুবাদ করা, এটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। এবং যেটা একজন বাঙালি হিসেবে এটা একটা খুব কঠিন কাজ, কারণ বাঙালিকে বারবার একটুখানি কোণঠাসা করা আছে আর কি, এটা সমস্ত দিক থেকে আমরা জানতে পারি। সো স্যারের কাছে আমাদের সেই আবেদন থাকবে, এবং আমরা নিজেরা প্রত্যেকে চেষ্টা করব যাতে করে এই বইটাকে একদম ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তবেই আমরা সাকসেসফুল হব। এইটা হচ্ছে আমার টোটাল হচ্ছে স্যারের সাথে ইন্টারাকশন, আমার নিজের যতটুকু পড়াশোনা আছে সেখান থেকে আমি এই কথাটা শেয়ার করি।